আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। গতকালকে আমরা আলোচনা করেছিলাম ধারা 133 থেকে 137 ধারা পর্যন্ত। ধারা 133 বলা হয়েছে উপদ্রব বা গণ উপদ্রব অপসারণের জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক শর্ত সহ আদেশ। ধারা 134 বলা আছে ম্যাজিস্ট্রেট 133 ধারায় যে আদেশ দেবেন সে আদেশ জারির পদ্ধতি। ধারা 134 ধারা 135 যে আদেশটি দেওয়া হয়েছে ওই আদেশটি যাকে দেওয়া হয়েছে বা যার উপরে আদেশ জারি করা হয়েছে সেই ব্যক্তি আদেশ পালন করবেন অথবা আদালতে হাজির হয়ে কারণ দর্শাবেন বা কারণ দেখাবেন। ধারা 136 যাকে আদেশ দেওয়া হয়েছে তিনি যদি আদেশ পালন না করেন অথবা আদালতে হাজির হয়ে কারণ না দর্শান বা ব্যাখ্যা না দেন তাহলে তিনি ম্যাজিস্ট্রেট কর্তৃক আদেশ অমান্য করছেন, সেক্ষেত্রে তিনি দণ্ডবিধি 188 ধারা অনুযায়ী অপরাধী হবেন। আর তাকে যে আদেশটা দেওয়া হয়েছে সে আদেশ স্থায়ী করা হবে। ধারা 136 ধারা 137 ওই ব্যক্তি যাকে আদেশ দেওয়া হয়েছে বা যার উপর আদেশ জারি করা হয়েছে সেই ব্যক্তি যদি আদেশ পালন না করে আদালতে হাজির হয় তখন করণীয় কি? তখন ধারা 137 আদেশ অনুযায়ী হাজির হলে ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করতে হবে অথবা ঘটনার বিষয়ে প্রয়োজনীয় সাক্ষ্য নিতে হবে। ধারা 137 সাক্ষ্য নেওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন আদেশটি যথাযথ বা যুক্তিসঙ্গত নয় তাহলে ওই আদেশের কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। ধারা 137 ধারা 137 সাক্ষ্য গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট না হন তাহলে আদেশটি যথাযথ ও যুক্তিসঙ্গত তাহলে আদেশটি স্থায়ী করবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে যথাযথ যে আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশটি যথাযথ ও যুক্তিসঙ্গত তাহলে আদেশটি স্থায়ী করতে হবে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 133 ধারার আদেশ 136 ও 137 ধারা অনুযায়ী স্থায়ী করা হয়। ধারা 140 নতুন পড়া। ধারা 140 বলা হয়েছে আদেশ স্থায়ী হওয়ার পর কার্যপদ্ধতি। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 136 ও 137 ধারা অনুযায়ী যখন আদেশ স্থায়ী হবে অর্থাৎ যে ব্যক্তির উপর আদেশ জারি করা হবে আদেশটি যখন স্থায়ী করা হবে তখন কার্যক্রম কি বা আদালতের কার্যক্রম কি বা ওই ব্যক্তির পালনীয় বা করণীয় কি? ধারা 140 আদেশটি স্থায়ী হলে ম্যাজিস্ট্রেট তাকে নোটিশ দেবেন। অর্থাৎ যে আদেশটি স্থায়ী করা হয়েছে ওই আদেশটি স্থায়ী করার পর ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে আলাদা করে একটা নোটিশ দেবেন এবং আদেশে বর্ণিত কাজ করার জন্য নির্দেশ দেবেন। অর্থাৎ 133 ধারা অনুযায়ী যে ব্যক্তিকে আদেশ দেওয়া হয়েছিল যে আপনার অমুক সমস্যার কারণে জনগণের উপদ্রব সৃষ্টি হইতেছে বা জনগণের শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটতেছে, আপনি এই কাজটি দ্রুত অপসারণ করুন বা সরিয়ে ফেলুন বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন। 133 ধারা অনুযায়ী যখন আদেশটা দেওয়া হয় এবং 136 আর 137 ধারা অনুযায়ী যখন ওই আদেশটি স্থায়ী করা হয় অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা আদালত বা বিচারক যখন স্থায়ী করেন ওই আদেশটি স্থায়ী করার পর 140 ধারা অনুযায়ী 140 ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে আলাদা করে একটা নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে যে আপনাকে 133 ধারায় যে আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশটি আপনি দ্রুত পালন করুন। ধারা 140 ধারা 140 বোঝা গেল? জি স্যার, বোঝা গেছে।
অর্থাৎ এখানে বলা হয়েছে 133 ধারার আদেশ যখন 136 ও 137 ধারায় 137 ধারায় যখন স্থায়ী করা হবে, তখন স্থায়ী করার পর করণীয় কি? করণীয় হলো ওই ব্যক্তিকে আলাদা করে একটা নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে যে আপনাকে 133 ধারায় যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশটি আপনি দ্রুত পালন করুন বা কার্যকর করুন। ধারা 140-এর 1। ধারা 140-এর 2, আদেশে বর্ণিত সময়ের মধ্যে যদি কাজটি সম্পন্ন না করেন, অর্থাৎ 133 ধারা অনুযায়ী যে আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশে বর্ণিত সময়ের মধ্যে ওই ব্যক্তি যাকে আদেশ দেওয়া হয়েছে বা যার উপরে আদেশ জারি করা হয়েছে সেই ব্যক্তি যদি আদেশ পালন না করে বা যে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেই কাজ যদি সম্পূর্ণ না করেন, তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই ওই কাজটি সম্পন্ন করবেন এবং তার তার যত অস্থাবর সম্পত্তি আছে ক্রয় করে বিক্রয় করে সেই কাজের ব্যয়ভার মেটাবেন। ধারা 140-এর 2। ধারা 140-এর 2 বোঝা গেল? 140-এর 1 অনুযায়ী যখন কাজটি করার জন্য দ্রুত নির্দেশ দেবে, 140-এর 2 কাজটি যখন আদেশে বর্ণিত সময়ের মধ্যে ওই ব্যক্তি সম্পন্ন না করবেন তখন ম্যাজিস্ট্রেট নিজেই কাজটি করবেন। এখানে ম্যাজিস্ট্রেট নিজেই করা বলতে বোঝাবে তিনি লোক দিয়ে, অন্য লোক দিয়ে বা শ্রমিক দিয়ে বা অন্য কোনো কর্মজীবী দিয়ে তিনি কাজটি সম্পন্ন করবেন। ঠিক আছে? কাজটি সম্পন্ন করার পর তাদের তো টাকা দিতে হবে। যখন কোনো শ্রমিক দ্বারা কাজ করানো হবে তখন তাকে টাকা দিতে হবে। এই টাকা কে দেবে? ম্যাজিস্ট্রেট দেবে না। এই টাকা ওই ব্যক্তির নিকট থেকে আদায় করতে হবে। আদায় কিভাবে করবে? ওই ব্যক্তির যে অস্থাবর সম্পত্তি থাকবে সেই সম্পত্তি ক্রয় করতে হবে, ক্রয় করে বিক্রয় করে সেই ব্যয়ভার মেটাইতে হবে। ধারা 140-এর 2। ধারা 140-এর 1 আর 2 বোঝা গেল? শর্টকাটে আবার একটু বুঝান স্যার। শর্টকাট। ধারা 140-এর 1, আদেশটি যখন স্থায়ী করা হবে তখন ওই ব্যক্তিকে একটি নোটিশ দিতে হবে এবং আদেশে বর্ণিত কাজটি দ্রুত করার জন্য নির্দেশ দিতে হবে। ধারা 140-এর 1। ধারা 140-এর 2, আদেশে যে বর্ণিত সময় আছে সেই সময়ের ভিতরে যদি ওই ব্যক্তি কাজটি সম্পন্ন না করেন তাহলে ম্যাজিস্ট্রেট কাজটি নিজেই সম্পন্ন করবেন এবং ব্যয়ভার মেটানোর জন্য ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করে বিক্রয় করে দেবেন। ধারা 140-এর 2। ধারা 140-এর 3, ম্যাজিস্ট্রেট এখানে যে কাজটি করবেন সেই কাজের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা যাবে না। অর্থাৎ ম্যাজিস্ট্রেট এখানে কাজটি সম্পন্ন করবেন, ওই ব্যক্তির সম্পত্তি ক্রয় করে বিক্রয় করে দেবেন। এই বিক্রয়ের যে কাজটি হবে, ম্যাজিস্ট্রেট যে কাজটি করবেন, এই কাজের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা চলবে না। যে ম্যাজিস্ট্রেট আমার অস্থাবর সম্পত্তি ক্রয় করছে, ক্রয় করে বিক্রয় করে দিছে, বিক্রয় করা টাকা অমুকদেরকে দিয়ে দিছে, এই যে দিয়ে দিছে, এই দিয়ে দেওয়ার বিষয়ে কোনো মামলা দায়ের করা চলবে না। অর্থাৎ ম্যাজিস্ট্রেট এখানে যে কাজটি করবেন সেই কাজের বিরুদ্ধে কোনো মামলা দায়ের চলবে না। ধারা 140-এর 3। ধারা 140 বোঝা গেল না? কোনো সমস্যা আছে? এখন স্যার এই যে 140-এর যে 2, এখানে ব্যয়ভার স্থাবর অস্থাবর সম্পত্তি যা থাকে সেগুলা কোকেরা ম্যাজিস্ট্রেট এটা আদায় করবেন। এখন এই ক্ষেত্রে বুঝলাম না, এখানে ওই যে আপনার আদেশ যে হলো যে আপনি গণদ্রব্য দ্রব্য থেকে কোনো ক্ষয়ক্ষতি হলে এই ক্ষেত্রে এইগুলা কি ব্যয়ভার আদায় করবে নাকি ক্ষতি হওয়ার ফলে নাকি? এখানে এখানে যে ব্যক্তির উপর আদেশটি জারি করা হবে তিনি যে বিষয়টি নিয়ে উপদ্রবের সৃষ্টি করবেন। এখন দেখা গেল খেলার মাঠে কোনো ব্যবসায়ী তার ব্যবসার মালামাল রেখে দিছে, এখন ম্যাজিস্ট্রেট তাকে আদেশ দিয়েছেন যে আপনার এই মালামাল গুলো আছে, এই মালামাল গুলো আপনি সরিয়ে নেন। ঠিক আছে? এখন ওই ব্যক্তি যদি সরিয়ে না নেয়, তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই সরানোর কাজটি করবেন
এখানে ম্যাজিস্ট্রেট ছড়ানোর কাজটি করবেন বলতে ম্যাজিস্ট্রেট তো নিজের হাত দিয়ে করবে না, কোনো লোকের মাধ্যমে কাজ করবে বা কোনো শ্রমিকের মাধ্যমে কাজ করবে। ঠিক আছে? যখন কোনো শ্রমিকের মাধ্যমে কাজ করবে তাকে তো একটা পারিশ্রমিক দিতে হবে, তার একটা ব্যয়ভার আছে না? তাকে যে ব্যয়ভারটা দেবে এই ব্যয়ভারটা ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করে, ঠিক আছে, বা যদি কোনো সম্পত্তি অন্য কোনো সম্পত্তি যদি ক্রয় করে যদি ব্যয়ভার মেটানো যায় তাহলে সেই ব্যয়ভার ওই সম্পত্তি বিক্রয় করে মেটানো যাবে। এখানে ক্ষতি হওয়া লাগবে সেরকম কিছু না, ঠিক আছে, বা ক্ষতি হবে, ক্ষতি হওয়ার পর তার থেকে ব্যয়ভার নেবে সেটা না। ওই কাজটা সম্পূর্ণ করার জন্য, অর্থাৎ যে কাজটা করার জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিয়েছেন, ঠিক আছে, সেই কাজটা, শুধু সেই কাজটা করার জন্য যতটুকু ব্যয়ভার হবে সেই ব্যয়ভারটা মেটানোর জন্য ম্যাজিস্ট্রেট অস্থাবর সম্পত্তি ক্রয় করতে পারবেন, ক্রয় করে বিক্রয় করে ব্যয়ভার মেটাইতে পারবেন। কথা বোঝা গেল? বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আর কোনো সমস্যা? না, আর সমস্যা নাই। তাহলে ধারা 140 আদেশটি যখন স্থায়ী হবে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 136 ও 136 ধারা অনুযায়ী আদেশটি যখন স্থায়ী করা হবে বা ম্যাজিস্ট্রেট আদেশটি যখন স্থায়ী করবেন, স্থায়ী করার পর কার্যপদ্ধতি কি? কার্যপদ্ধতি এখানে দুইটি। একটি, ওই ব্যক্তিকে নোটিশ দিতে হবে যে আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথভাবে কাজটি পালন করেন, অথবা উনি যদি কাজটি সম্পূর্ণ করতে না পারেন তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই কাজটি করবেন এবং তার অস্থাবর সম্পত্তি ক্রয় করে বিক্রয় করে ব্যয়ভার মেটাবেন। আর তিনে বলা আছে এখানে ম্যাজিস্ট্রেট যে কাজটি করবেন সেই কাজের বিরুদ্ধে দেওয়ানি আদালতে কোনো মামলা দায়ের করা চলবে না, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এখানে মামলা দায়ের করা চলবে না। ধারা 140। তাহলে ধারা 140 আর কোনো সমস্যা নাই? আশা করি আমার সমস্যা নাই। ধারা 143 ম্যাজিস্ট্রেট গণউপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত রাখা নিষিদ্ধ করতে পারেন। ধারা 143 জেলা ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তির প্রতি গণউপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত না রাখার আদেশ দিতে পারেন। ধারা 143 অর্থাৎ যখন কোনো উপদ্রবের সৃষ্টি হয় সেই উপদ্রবটা যেন লম্বা সময় ধরে না চলে, ঠিক আছে, লম্বা সময় ধরে না চলে, অথবা আদেশ দেওয়ার পর যেন পুনরায় পুনরায় আবার ওই উপদ্রবটা নতুন করে সৃষ্টি না হয়, সেজন্য পুনরায় যেন উপদ্রব সৃষ্টি হতে না পারে সেজন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ধারা 143 খুবই শর্ট জিনিস, ছোট জিনিস। যখন কোনো উপদ্রব গণ উপদ্রবে রূপান্তরিত হয় তখন সে গণ উপদ্রবের যেন পুনরাবৃত্তি না ঘটে সে উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ধারা 143 অর্থাৎ দেখা গেল রহিম একটি গণ উপদ্রবের সৃষ্টি করছে এবং ম্যাজিস্ট্রেট আদেশ দেওয়ার পরে সে আদেশটি সে যথাযথভাবে পালন করছে, পালন করার পর সে আবার পুনরায় নতুন করে আবার গণ উপদ্রবের সৃষ্টি করছে। এখানে সেই কথাটাই বলা হয়েছে 143 ধারায় যে কোনো ব্যক্তি যেন পুনরায় অথবা যে গণ উপদ্রবটা আছে সে উপদ্রবটা অব্যাহত না রাখে সেজন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ধারা 143। ধারা 143 বোঝা গেল? বোঝা গেছে স্যার। বোঝা এখানে গেছে বলা স্যার। হয়েছে নতুন জেলা নতুন ইয়ার ম্যাজিস্ট্রেট কোনো বদলি দিয়েও ব্যক্তির দিয়েছে প্রতি, আমার দেখতেছি। কেউ কিছু বললেন? বললাম স্যার নতুন বদলি দিয়েও আসছে, ওটা আর কি ওই চোখে জোরে আসলে বলেন, হচ্ছে শোনা না। যায় না। না স্যার, জোরে বলেন, শোনা যায় না। বলতেছি নতুন বদলির একটা ডিও আসলো কেবল স্যার। বুঝি না। রাকিব বলতেছে যে নতুন বদলির ডিউ আসছে, মানে ওদের ডিএমপির বদলির ডিউ। থাক, দরকার নাই, যেটা বলি সেটা শোনেন।
তাহলে ধারা 140 আদেশ, উপদ্রবের আদেশ যখন স্থায়ী করা হবে, স্থায়ী করার পর করণীয় কি বা কার্য পদ্ধতি কি? ধারা 143 জেলা ম্যাজিস্ট্রেট গণ উপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত না রাখার জন্য, অব্যাহত রাখা নিষিদ্ধ করতে পারেন বা অব্যাহত না রাখার জন্য আদেশ দিতে পারেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি গণ উপদ্রব পুনরাবৃত্তি করে অথবা অব্যাহত রাখে, তাহলে গণ উপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত না রাখার জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। ধারা 143। ধারা 144 জরুরি আদেশ জারি, কারফিউ। ধারা 144। ধারা 144 144-এর 1 জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন আইনানুগভাবে কর্মরত কোনো ব্যক্তিকে বাধা প্রদান, বিরোধ বা ক্ষতির আশঙ্কা করেন অথবা জনমানুষের জীবন বা স্বাস্থ্য ঝুঁকি অথবা জীবন বিপন্ন হতে পারে বা দাঙ্গা হাঙ্গামা নিবারণে সহায়তা করবে, এরূপ জরুরি অবস্থায় জরুরি আদেশ জারি করা যায়। তাহলে জরুরি আদেশটা কোন সময় জারি করা যায়? জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন সাধারণ জনগণের জীবনের বিপন্ন হতে পারে বা এলাকায় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হতে পারে, আইন শৃঙ্খলার বিঘ্ন করতে পারে, এরূপ অবস্থায় জেলা ম্যাজিস্ট্রেট যে আদেশ জারি করেন তাকে জরুরি আদেশ বলা হয়। জরুরি আদেশটা ওই সময়ই দেওয়া হয় যখন জনসাধারণের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এমনি দাঙ্গা কলহ চলতে পারে, কিন্তু জীবন বিপন্ন হওয়ার মতো যদি ঘটনা না ঘটে, সেক্ষেত্রে জরুরি আদেশ দেয়া যায় না। ধারা 144-এর 1। ধারা 144-এর 1 জরুরি আদেশ, জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার এখতিয়ারাধীন এলাকায় অথবা তার নিয়ন্ত্রণাধীন এলাকায় কোথাও দাঙ্গা হাঙ্গামা হতে পারে, আইন শৃঙ্খলার বিঘ্ন করতে পারে, সাধারণ জনগণের চলার পথে বাধা সৃষ্টি হতে পারে অথবা সাধারণ জনগণের জীবন বিপন্ন হতে পারে, এরূপ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট জরুরি অবস্থায় যে আদেশ জারি করেন তাকেই জরুরি আদেশ বলা হয়। ধারা 144-এর 1। এখানে ম্যাজিস্ট্রেট যখন দেখবেন কোথাও জরুরি অবস্থা এরকম হয়েছে বা দাঙ্গা হাঙ্গামা হয়েছে অথবা দাঙ্গা হাঙ্গামার কারণে সাধারণ জনগণের বিপদাসন্ন, ঠিক আছে, বা জীবন ঝুঁকির মধ্যে আছে, কেউ মারা যেতে পারে, দাঙ্গা হাঙ্গামায় কারো মৃত্যু হতে পারে বা সাধারণ জনগণের ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে এই জরুরি আদেশটা দেওয়া হয়। এখানে জরুরি আদেশটা ম্যাজিস্ট্রেট একতরফা ভাবে দিয়ে থাকেন, কারো কোনো সুপারিশ নেওয়ার প্রয়োজন পড়ে না। এখানে ম্যাজিস্ট্রেট জরুরি আদেশটা যখন দেবেন, অবশ্যই জরুরি আদেশটা একতরফা ভাবে দেওয়া যায়। ধারা 144-এর 2। তাহলে ধারা 144-এর 1 জরুরি আদেশ জারি, 144-এর 2 ম্যাজিস্ট্রেট একতরফা ভাবে জরুরি আদেশ প্রদান করতে পারেন। ধারা 144-এর 2। ধারা 144-এর 3 কোনো বিশেষ স্থানে ঘন ঘন গমনকারী ব্যক্তির উপর আদেশ প্রদান করা যায়। কোনো বিশেষ স্থান বলতে কি বোঝায়? মিছিল, মিটিং, ধর্মীয় সমাবেশ, ধর্মীয় মহাসমাবেশ, এই জাতীয় কোনো স্থানে গমনাগমনকারী ব্যক্তির উপর এই আদেশটি দেয়া যেতে পারে। এলাকায় হাট বাজারে এরকম যদি কোনো মেলা হয়, গ্রাম অঞ্চলে যখন আপনারা দেখছেন মনে হয় যে গ্রাম অঞ্চলে হাট বাজারে বা যখন সভা সমাবেশ হয়, ধর্মীয় কোনো অনুষ্ঠান হওয়ার আশেপাশেই মেলা দেখা যায়, এরূপ মেলায় গমনাগমনের ক্ষেত্রেও এই আদেশটি জারি করা যায় যদি সেখানে জনগণের জীবন বিপন্ন হওয়ার মতো কোনো কিছুর আশঙ্কা থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট এই আদেশ তখন জারি করতে পারেন। তাহলে ধারা 144-এর 1 জরুরি আদেশ বলতে কি বোঝায় বা জরুরি আদেশ কখন জারি করা যায় বা জরুরি আদেশ কি,
বা ম্যাজিস্ট্রেট কখন জরুরি আদেশ দিতে পারেন? ধারা 144-2, ম্যাজিস্ট্রেট যখন জরুরি আদেশটা দেবেন, এই আদেশটি একতরফা ভাবে দেওয়া যায়, এখানে কারোর কোনো সুপারিশ লাগে না বা কারোর কোনো মতামত লাগে না। ধারা 144-3, এখানে কোথায় কোথায় এই জরুরি আদেশটা দেওয়া যায় বা কোন ব্যক্তির উপর দেওয়া যায় বা কোন ব্যক্তিগণের উপরে এই জরুরি আদেশটা দেয়া যেতে পারে। এখানে বিশেষ কোন স্থানে ঘন ঘন গমনকারী ব্যক্তির উপরে এই আদেশটি দেয়া যেতে পারে। ধারা 144-3, ধারা 144-1, 2, 3 কোন সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। তাহলে না ধারা স্যার, সমস্যা নাই। 144-4, এই ম্যাজিস্ট্রেট যখন জরুরি আদেশ জারি করবেন, জরুরি আদেশ সবসময় সঠিক হবে এমন কোনো কথা নয়। জরুরি আদেশে অনেকের ক্ষতিও হতে পারে। যে আদেশটি জারি করা হয়, এই আদেশের ফলে অনেক সময় অনেক ব্যক্তির ক্ষতি হয়ে যায়। এরূপ ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি যদি আবেদন করে, এরূপ ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি যদি আবেদন করে, তাহলে আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট ওই আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারেন। অর্থাৎ এখানে দেখা গেল কোনো হাট বাজারে বা কোনো ধর্মীয় সমাবেশে কোনো স্থানে এই আদেশটি জারি করা হয়েছে। এই আদেশটি জারি করার ফলে দেখা গেল ওই এলাকায় বসবাসরত রহিম বা করিমের কোনো সমস্যা হয়েছে বা করিমের কোনো ক্ষতি হয়েছে। করিমের এই ক্ষতি ওই আদেশের ভিতরে পড়ে না। ম্যাজিস্ট্রেট যে আদেশটি দিয়েছেন, সেই আদেশের সাথে করিমের কোনো সম্পর্ক নাই, এখানে করিম ক্ষতিগ্রস্ত। এই করিম যদি ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করে যে মহাশয় বা মহামান্য, এখানে যে আপনি আদেশটা দিচ্ছেন সে আদেশে আমি ক্ষতিগ্রস্ত, ঠিক আছে, এরূপ যদি কোনো আদেশ ম্যাজিস্ট্রেট পায়, তাহলে সেই আদেশ বলে আবেদন, এরূপ যদি কোনো আবেদন ম্যাজিস্ট্রেট পায়, তাহলে সেই আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট ওই আদেশটি বাতিল করতে পারেন অথবা পরিবর্তন করতে পারেন। এখানে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে না, আদেশটি পুরোপুরি বাতিল করা দরকার, তাহলে বাতিল করতে পারেন, অথবা আদেশটি আংশিকও বাতিল করতে পারেন, অথবা আদেশটি নতুন করে পরিবর্তন করে দিতে পারেন। যে রহিমের ক্ষতি হয়েছে, এখানে রহিমের ক্ষতি ব্যতীত যারা ঘটনা ঘটাইছে তাদেরকেই বিরত রাখা যেতে পারে, ঠিক আছে। এই আদেশটি দেওয়া হয় কোনো কাজ থেকে বিরত রাখা অথবা কোনো কাজ করতে বাধ্য করা, ঠিক আছে, কোনো কাজ করতে বাধ্য করা। তো দেখা গেল দুইটা দল দুইটা দল মনে করেন যে সভা সমাবেশ করবে। এখন দুইটা দল যখন সভা সমাবেশ করবে, তখন দুইটা দল যদি একই স্থানে সভা সমাবেশ করতে চায়, তাহলে দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে। এখন জেলা ম্যাজিস্ট্রেট যদি একটা জরুরি অবস্থা জারি করেন যে এখানে কেউ বা এই মাঠে কেউ বা স্কুল মাঠে কেউ বা অমুক জায়গায় কেউ সভা সমাবেশ করতে পারবেন না, তাহলে এই আদেশের মাধ্যমে দুইটা পক্ষকে বা দুইটা দলকে ওই সভা সমাবেশ করা থেকে বিরত রাখা যেতে পারে। এটাও বিরত রাখাও একটা কাজ। দুইটা পক্ষকে সভা সমাবেশ করা থেকে যে বিরত রাখলো এই আদেশ দ্বারা যখন বিরত রাখবে, এই বিরত রাখাও একটা কাজ হবে, ঠিক আছে। তাহলে ধারা 144-4 বলা হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যখন আবেদন করবে, ওই আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ওই আদেশটি বাতিল অথবা পরিবর্তন করতে পারেন। ধারা 144-4, ধারা 144-5, ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট তাকে হাজির হওয়ার জন্য আদেশ দেবেন। তাহলে ধারা 144-4 বলছে আদেশটি ম্যাজিস্ট্রেট বাতিল অথবা পরিবর্তন করতে পারেন, কিন্তু আদেশটি বাতিল অথবা পরিবর্তন করার পূর্বে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন। ধারা 144-5, এবং কারণ দর্শানোর সুযোগ দেবেন, তাকে হাজির হওয়ার জন্য বলবেন এবং যে আদেশটি দেওয়া হয়েছে সে আদেশের বিরুদ্ধে তিনি ব্যাখ্যা দেখাবেন বা কারণ প্রদর্শন করবেন। ধারা 144-5, এরূপ আবেদন সম্পূর্ণ বা আংশিক বাতিল করলে কারণ লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তি যখন আবেদন করবে, আবেদন করার পর যখন ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, ম্যাজিস্ট্রেট তখন ওই ব্যক্তিকে বলবেন যে আপনি আদালতে আসেন বা আমার কাছে আসেন, আমি আপনার কথা শুনবো, আপনি কি ক্ষতিগ্রস্ত
বা এই আদেশটা আপনার কি পরিমাণ ক্ষতি করছে, বা এই আদেশটি আপনার কি ধরনের ক্ষতি করছে, এই বিষয়ে আপনি কথা বলেন। যখন ম্যাজিস্ট্রেট তাকে ডাকবেন তখন ওই ব্যক্তি আদালতে হাজির হবেন বা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হবেন এবং এই বিষয়ে ব্যাখ্যা দেবেন। এবং ব্যাখ্যা শোনার পর ম্যাজিস্ট্রেট যদি ওই আদেশটি আংশিক বাতিল করেন বা সম্পূর্ণ বাতিল করেন, তাহলে কি জন্য বাতিল করলেন বা কি কারণে বাতিল করলেন সেই কারণটি অবশ্যই লিপিবদ্ধ করবেন। ধারা 144-5। ধারা 144-6, ম্যাজিস্ট্রেট যখন এই আদেশ দেবেন, সরকার যদি ভিন্নরূপ কোনো আদেশ না দেয়, তাহলে এই আদেশ 2 মাসের অধিক সময় বলবৎ থাকবে না। অর্থাৎ ধারা 144-এ ম্যাজিস্ট্রেট যে আদেশ দেবেন তার আদেশের বলবৎ থাকার সময়সীমা হবে 2 মাস। কিন্তু সরকার যদি ভিন্নরূপ কোনো আদেশ দেয়, তাহলে সেই আদেশ মোতাবেক এই আদেশ বলবৎ থাকতে পারে। ধারা 144-6। ধারা 144-7, জরুরি আদেশ মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না। ধারা 144-7। তবে ধারা 144-1, জরুরি অবস্থায় ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট জরুরি আদেশ জারি করতে পারেন। এই জরুরি আদেশ 144-2 ম্যাজিস্ট্রেট একতরফা ভাবে জারি করতে পারেন। 144-3, কোন কোন ব্যক্তির উপর, কার উপর বা কাদের উপর এই জরুরি আদেশটা জারি করা যেতে পারে? কোন বিশেষ স্থানে ঘন ঘন গমনকারী ব্যক্তির উপর এই জরুরি আদেশটা জারি করা যেতে পারে। ধারা 144-4, এই জরুরি আদেশের ফলে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট জরুরি আদেশটি বাতিল অথবা পরিবর্তন করতে পারেন। ধারা 144-5, যখন কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবেদন করবেন, সে আবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন এবং কারণ দর্শানোর জন্য তলব করবেন বা কারণ দর্শানোর জন্য বলবেন। এবং ম্যাজিস্ট্রেট যদি সেই আদেশটি আংশিক অথবা সম্পূর্ণ বাতিল করেন, কি কারণে বাতিল করলেন সেই কারণটি অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। ধারা 144-6, ম্যাজিস্ট্রেট যে আদেশটি দেবেন, সরকারের যদি ভিন্নরূপ কোনো আদেশ না থাকে, তাহলে এই আদেশটি 2 মাসের বেশি সময় বলবৎ থাকবে না। ধারা 144-7, এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য জরুরি আদেশ প্রযোজ্য হবে না। ধারা 144-7। ধারা 140, 143, 144 কোনো সমস্যা আছে? একটু প্রশ্ন আছে স্যার। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, একটা প্রশ্ন আছে স্যার। কোনো সমস্যা নাই, যাক, সমস্যা না থাকে সেটাই ভালো। আর বুঝতে কি কারো কোনো সমস্যা হয়? না, বুঝতে কোনো সমস্যা নাই স্যার। বুঝতে যদি সমস্যা হয় বলবেন। একটা ধারা প্রয়োজন পড়ে, একটা ধারার একটা উপধারা 10 বার করে বলবো, বুঝা যাবেন। ক্লাসে কোনো সমস্যা হবে না, পড়তেও কোনো ঝামেলা হবে না, পড়তে ভালো লাগবে। আর যদি বুঝতে না পারেন, কালকে যায় যখন পড়তে বসবেন তখন আর ভালো লাগবে না, যে আমি তো বুঝতে পারলাম না, কি বুঝাইলো স্যার, আমি কি বুঝলাম, জিনিসটা বুঝতে পারলাম না, তখন সমস্যা হবে, পড়তে ভালো লাগবে না, মজা লাগবে না। আর ধারা আইন এত সহজ না, যদি বুঝতে না পারেন পড়তে কষ্ট হবে, ভালো লাগবে না, পছন্দই হবে না, মনে হবে ছেড়ে রেখা দিয়ে। আর যখন 2, 4, 5টা ধারা ছেড়ে রেখে দেবেন, ওই নতুন ধারা পড়তে গেলে এই ধারাগুলোর কথা মনে পড়বে যে, ইস, আমার তো আগের 3, 4টা ধারা গ্যাপ আছে, এগুলা তো পড়া দরকার ছিল। 144 ধারা একটু আরেকবার বলেন তো। কোনটা? 144। 144। 144 তো 144 ধারায় বলছি বলা স্যার। হয়েছে হ্যাঁ স্যার। জরুরি আদেশ জারি। ধারা 144-এ বলা হয়েছে জরুরি আদেশ জারি। জরুরি আদেশটা কোন সময় জারি করা যায়? জরুরি অবস্থার ক্ষেত্রে। ঠিক আছে, সাধারণভাবে বলি, জরুরি জরুরি অবস্থাটা কোন সময় হয়? দাঙ্গা হাঙ্গামা, মারামারি, পিটাপিটি যখন শুরু হয়, এই দাঙ্গা হাঙ্গামা, মারামারি, পিটাপিটির কারণে সাধারণ জনগণের যদি জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে, বা সাধারণ জনগণ যদি মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট জরুরি অবস্থায়
জরুরি আদেশ জারি করতে পারেন। জরুরি আদেশটি জারি করতে পারেন। ধারা 144-1। ম্যাজিস্ট্রেট যখন এই জরুরি আদেশটা জারি করবেন, তিনি এই জরুরি ম্যাজিস্ট্রেট এই জরুরি আদেশটি পুলিশ রিপোর্টের মাধ্যমে সংবাদ পেতে পারেন, অথবা অন্য কোনো মাধ্যমে মৌখিকভাবে সংবাদ পেতে পারেন। ঠিক আছে? ক্ষতিগ্রস্ত ব্যক্তি এখানে যারা, অথবা যারা ভয় পাইতেছে যে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, মারা যাওয়ার সম্ভাবনা আছে, বা বাচ্চা, শিশু, বৃদ্ধ, নারী মারা যাওয়ার সম্ভাবনা আছে, এরূপ কোনো ব্যক্তির নিকট থেকে যদি মৌখিকভাবে সংবাদ পায়, অথবা পুলিশ যদি আগেই জানতে পারার পর ম্যাজিস্ট্রেট বরাবর রিপোর্ট প্রেরণ করে যে অমুক জায়গায় দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে, মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, এই রিপোর্টের ভিত্তিতেই ম্যাজিস্ট্রেট একতরফাভাবে জরুরি আদেশ জারি করতে পারেন। ধারা 144-2। ধারা 144-3। কোন কোন ব্যক্তির উপরে এই আদেশটি জারি করা যেতে পারে, বা কোন স্থানের উপরে এই আদেশটি জারি করা যেতে পারে? বিশেষ কোন স্থানে ঘন ঘন গমনকারী ব্যক্তি, অর্থাৎ হাট বাজারে, মিছিলে, ধর্মীয় সভায়, এই সকল জাতীয় কোনো জায়গায় যারা ঘন ঘন গমন করে, তাদের উপরে এই আদেশটি জারি করা যেতে পারে। ধারা 144-4। এই আদেশ জারি করার ফলে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আবেদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট জরুরি আদেশটি বাতিল বা পরিবর্তন করতে পারেন। ধারা 144-4। এখানে দেখা গেল রহিম আবেদন করছে যে স্যার, আমি তো আপনার আদেশের কারণে ক্ষতিগ্রস্ত, এখানে আমার অমুক ক্ষতি হইতেছে, আপনি যে আদেশটা দিয়েছেন সেই আদেশের কারণে আমি ওই দোকানপাট খুলতে পারতেছি না, ঠিক আছে, আমি এই করতে পারতেছি না, বা আমি এই কাজটা করতে পারতেছি না। যখন এরূপ কোনো আবেদন পাওয়া যাবে, ম্যাজিস্ট্রেট তখন আদেশটি বাতিল করতে পারেন, অথবা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আদেশটি পরিবর্তন করে নতুন করে করা দরকার, তাহলে তিনি আদেশটি পরিবর্তন করতে পারেন। ধারা 144-4। ধারা 144-5। ম্যাজিস্ট্রেট এরূপ যখন ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তির আবেদন পাবেন, আবেদন পাওয়ার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন, এবং তার জন্য কারণ দেখাতে পারেন। তাকে কারণ দেখানোর জন্য বলতে পারেন যে আপনি যে ক্ষতিগ্রস্ত, সে আবেদন যে করছেন, আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত, আপনি এই আদেশের কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই বিষয়ে আপনি একটু বলেন, বা ব্যাখ্যা দেন, বা কারণ দেখান। এই কারণ দেখানোর পরে ম্যাজিস্ট্রেট যদি আদেশটি সম্পূর্ণ বা আংশিক বাতিল করেন, ম্যাজিস্ট্রেট সম্পূর্ণ বাতিল করতে পারেন, অথবা যদি মনে হয় যে না, আংশিক বাতিল করলেই চলবে, তাহলে আংশিক বাতিল করবেন। এই ক্ষেত্রে কি কারণে বাতিল করলেন, সেই কারণটি তিনি অবশ্যই লিপিবদ্ধ করবেন। ধারা 144-5। আর ধারা 144-এ বলা হয়েছে, এখানে ম্যাজিস্ট্রেট যে আদেশটি দেবেন, সরকার থেকে যদি ভিন্নরূপ কোনো আদেশ না থাকে, তাহলে 2 মাসের বেশি সময় বলবৎ থাকবে না। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে আদেশটি দেবেন, সেই আদেশটি 2 মাস সময় পর্যন্ত বলবৎ থাকবে। ধারা 144-6। আর ধারা 144-এ বলা হয়েছে, তাহলে ধারা 140, 143 আর 144, কারো কোনো সমস্যা আছে? আশা করি নাই। ঠিক আছে, সমস্যা না থাকলেই ভালো। 144 ধারার একটা উদাহরণ, 144 ধারার একটা উদাহরণ, বাজারে মেলা বসছে, সেখানে অনেক লোক সমাবেত হয়েছে, অর্থাৎ জড়ো হয়েছে। বাজারে মেলা বসছে, মেলা বসার কারণে সেখানে অনেক লোক জমা হয়েছে, লোকের লোকারণ্য, ঠিক আছে, সেখানে অনেক শিশু আছে, বৃদ্ধ, বয়স্ক, নারী পুরুষ আছে, ঠিক আছে। এখন কিছু বখাটে ছেলে পেলে বলতেছে, বাজারে যেহেতু মেলা বসছে, সেখানে অনেক লোকের লোকারণ্য, অনেক লোক আসছে, অনেক লোক সমাবেত হয়েছে, সেখানে আমরা একটা ঢোড়া সাপ ছাইরা দেবো, ছাইরা দিয়ে আমরা একটু দেখবো যে লোকগুলা কি করে, বা তাদের কি অবস্থা হয়, বা তাদের কি প্রতিফলন ঘটে, ঠিক আছে। ধরা সাপ ছেড়ে দেওয়ার ফলে তাদের কি প্রতিফলন ঘটে,
এই বিষয়ে এখন আমরা একটা ভিডিও করব, ঠিক আছে? যেটা বর্তমান যুগে বর্তমান সময়ে হয়ে থাকে, কোনো কিছু হইলেই আগে ভিডিও করা, টিকটক করা, ঠিক আছে? এখন বাজারে মেলা বসছে, সেখানে অনেক লোক আসছে, এটাই স্বাভাবিক। গ্রাম অঞ্চলের বাজারে যখন মেলা হয় সেখানে অনেক মানুষের সমাগম হয়, লোকের লোকারণ্য হয়ে যায়। সেখানে বয়স্ক মানুষ থাকে, শিশু থাকে, নারী থাকে, বৃদ্ধ থাকে, ঠিক আছে? অনেক বয়সেরই মানুষ থাকে। এখন সেখানে তো বখাটে ছেলেপেলেরও আনাগোনা থাকে। এখন কিছু ছেলেপেলে বলতেছে এখানে আমরা ধরা সাপ ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে দেখবো যে ওই মানুষগুলা কি করে, ঠিক আছে? ওই মানুষগুলা কি করে, ডোরা সাপ ছেড়ে দেওয়ার পর আমরা এই বিষয়টা ভিডিও করব বা ভিডিও ধারণ করব। তারা যে এই প্ল্যানটা করছে, এই প্ল্যানটা জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এই প্ল্যানের যে প্ল্যানটা যে করছে এই খবরটা তাদের কাছে পৌঁছায় গেছে। এখন জেলা ম্যাজিস্ট্রেট চিন্তা করতেছে তারা যদি এই সাপটা, ডোরা সাপ হোক আর যে কোনো সাপই হোক, এই সাপটা যদি মেলায় ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার ফলে মানুষজন যখন উল্টাপাল্টা দৌড় শুরু করে দেবে, মানুষজন যখন উল্টাপাল্টা দৌড় শুরু করে দেবে, তখন এখানে ছেলে পেলে আছে, বৃদ্ধ আছে, নারী আছে, এদের অনেকেরই মৃত্যু ঘটার সম্ভাবনা আছে বা জীবন ঝুঁকিপন্ন বা বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। এখন ম্যাজিস্ট্রেট কি করবেন? এখন ম্যাজিস্ট্রেট আদেশ দেবেন। আদেশে উল্লেখ থাকবে যে আপনারা 5-6টা ছেলে আছেন, আপনারা আজকে অথবা কালকে অথবা মেলা চলা পর্যন্ত, যে কয়দিন মেলা বসবে, মেলা চলবে, এই মেলা চলা পর্যন্ত আপনারা ঘরের বাইরে বের হতে পারবেন না, ঠিক আছে? এই আদেশ দিয়ে ম্যাজিস্ট্রেট একটা আদেশ জারি করতে পারেন। এটাই হলো জরুরি অবস্থায় জরুরি আদেশ, কারণ এখানে মানুষের, সাধারণ মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, বা এখানে বাচ্চা আছে, শিশু বাচ্চা আছে, এরা মারা যাওয়ার সম্ভাবনা আছে, এদের মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। যখন মেলায় কোনো সাপ দেখা যাবে, কোনো মানুষ স্থির থাকবে না, দ্রুত চলাচল শুরু করবে, দৌড়াদৌড়ি শুরু করবে। এই দৌড়াদৌড়ির কারণে শিশু বাচ্চা যারা আছে তাদের মারা যাওয়ার সম্ভাবনা আছে, যারা নারী আছে তারা পড়ে যায়, অন্য মানুষের পায়ের সাথে পিষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে যখন জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, তখন জেলা ম্যাজিস্ট্রেট যখন এই বিষয়টি জানতে পারেন বা এই প্ল্যানের বিষয়টি যখন জানতে পারেন, তিনি ওই বখাটে ছেলেপেলেদের উপর একটি আদেশ জারি করতে পারেন। এই ঘটনার সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করে জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ দেবেন যে আপনারা এই মেলা চলা পর্যন্ত অথবা আজকের দিন অথবা এই সময় হতে এই সময় পর্যন্ত ঘরের বাইরে কেউ বাহির হবেন না। এই আদেশ যখন জারি করা হবে তখন একে জরুরি আদেশ বলা হবে। ধারা 144। ধরো ধারা 144 কি বোঝা গেল? কোনো সমস্যা আছে? বুঝে বোঝা গেছে গেছে স্যার। স্যার। এখন ঘটনা হলো স্যার, এই যে ধরা সাপ এলাকার জনগণ নিয়ে এসে মেলার মধ্যে সার্কাস খেলা দেখাইলো। এক পর্যায়ে সার্কাস খেলা দেখাতে দেখাতে ওই মেলার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। এইখানে ম্যাজিস্ট্রেট পুলিশকে ডাকলো। পুলিশকে ডাকার পরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরে এক সময় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়ে গেল বা বেআইনি জনতাবদ্ধ হয়ে গেল। এক্ষেত্রে কি আবার আপনাদের ওই ফৌজদারি কার্যবিধির যে নবম অধ্যায় যা আছে, ওখানে কি আবার বেসামরিক শক্তি প্রয়োগ করবে বা সামরিক শক্তি তলব করবে? এই ক্ষেত্রে কি এটা ঘটতে পারে কিনা স্যার? এখানে এখনো তো অত দূরে যায় নাই, যেহেতু খবরটা আগেই পাইছে, ঠিক আছে? যখন খবরটা আগেই পাইছে, পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট আদেশ জারি করে দিচ্ছে। আর আপনি যে জিনিসটা বলছেন যে ওইখানে দৌড়াদৌড়ি হলো, এই হলো সে হলো, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হলো, এখানে বলা আছে বেআইনি সমাবেশে কি কি বলা আছে? এখানে মানুষের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলোর যদি বিঘ্ন ঘটায়, ঠিক আছে, বা যারা আইনানুগ কাজ করে, আইনানুগ কাজে যদি কেউ বাধা প্রদান করে, এগুলার শর্ত যদি ওই জায়গায় পড়ে, ঠিক আছে, আর যারা বেআইনি সমাবেশ যারা করে এদের সাথে যদি এই শর্তের ভিতরে যদি পড়ে, তাহলে সেখানেও হ্যাঁ, হ্যাঁ। আইন শৃঙ্খলা রক্ষার্থে এর সকল কার্যক্রম পরিচালনা করা যাবে। কিন্তু এখানে যে বলা হয়েছে, উদাহরণটা যে বিষয়টা বলা হয়েছে যে প্ল্যানের খবরটা, এটা বেআইনি সমাবেশের সাথে
যায় না। কথা বুঝতে বুঝতে পারছেন? পারছি বুঝতে পারছি কারণ বুঝতে এখানে পারছি। যারা যারা আছেন, যে যে বখাটে ছেলেপেলেগুলা আছে, এরা একটা প্ল্যান করছে মজা নেওয়ার জন্য। এরা মজা নেওয়ার জন্য প্ল্যান করছে, কিন্তু প্ল্যানের যে কার্যপরিধি, কত দূর যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, সেই বিষয়টা তারা মাথায় নেয় নাই বা তাদের নলেজে কাজ করে নাই। সেই জন্যই এই বিষয়টা তারা বলছে যে আমরা এরকম একটা সাপ ছেড়ে দেবো, সাপ ছেড়ে দিয়ে দেখবো, ভিডিও ধারণ করব যে কি হয়, ঠিক আছে। কিন্তু এই বিষয়টা, এই খবরটা যখন, প্ল্যানের খবরটা যখন ম্যাজিস্ট্রেট জানতে পারছে বা বুঝতে পারছে, তখন তো ম্যাজিস্ট্রেট অনুমান করে ফেলছে যে যেহেতু এখানে বৃদ্ধ মানুষ আছে, শিশু আছে, নারী আছে, যখন এরকম দৌড়াদৌড়ি হবে, সাপ দেখার পর যখন দৌড়াদৌড়ি শুরু হবে, তখন অন্য মানুষের পায়ে পিষ্ট হয়ে শিশু বাচ্চা মারা যেতে পারে, নারী মারা যেতে পারে, বৃদ্ধ মানুষ আছে যারা, তারা মারা যেতে পারে। এখানে যখন সাধারণ মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, মৃত্যু ঘটার সম্ভাবনা আছে বা মারা যাওয়ার সম্ভাবনা আছে, তখন ম্যাজিস্ট্রেট এই জরুরি অবস্থায় জরুরি আদেশটা জারি করে দিছে যে আপনারা 5-6 জন যে বখাটে ছেলে পেলে আছেন, এই মেলা চলাকালীন সময় বা আজকের দিন বা আজকে এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনারা ঘরের বাইরে যাবেন না। জরুরি অবস্থায়, এই অবস্থায় যে ম্যাজিস্ট্রেট আদেশটি জারি করেন, সেটাই হলো জরুরি আদেশ। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর আপনি যেটা বলছেন বেআইনি সমাবেশ, এখানে সাধারণত একটা মানুষের চাওয়া পাওয়া থাকে। কথা বুঝতে পারছেন? আসলে বেআইনি সমাবেশ তো প্রথমেই বেআইনি সমাবেশ থাকে না। প্রথমে একটা সমাবেশ হয় যখন 5 বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়, এই মিলিত হওয়াটাকে একটা সমাবেশ বলা চলে। তো কখন বেআইনি সমাবেশ হয়? যখন ওই ছত্রভঙ্গ হওয়ার জন্য নির্দেশ দেওয়ার পরেও তারা ছত্রভঙ্গ হয় না, এই আদেশটা যখন তারা পালন না করে, তখনই ওই সমাবেশটা বেআইনি সমাবেশে অটো রূপান্তরিত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। আর এটা 144 ধারার এই উদাহরণ বেআইনি সমাবেশের সাথে যায় না, কিন্তু যেখানেই বেআইনি সমাবেশ হবে সেখানেই আপনি 127 ধারা থেকে 131 ধারা পর্যন্ত কার্যক্রম পালন করতে পারবেন, কোনো সমস্যা নাই। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। 140, 143, 144, কারো কোনো সমস্যা আছে থাকলে বলতে পারেন। সমস্যা নাই স্যার। সাথী রিমা? সমস্যা নাই স্যার। ওরা মনে হয় ঘুমায় গেছিল স্যার। হুম। আপনারা এই পড়ার পরে অবশ্যই 2 থেকে 3 পাতা, 2 থেকে 3 পাতা লিখবেন। লেখার পরে সুন্দর করে ছবি উঠাবেন। ছবি উঠানোর পরে যে গ্রুপটা আছে, গ্রুপটাতে প্রত্যেকেই ছবি উঠায় দেবেন, ঠিক আছে। আমি দেখব কে ছবি দিলেন আর কে লেখার এই ছবিগুলো দিলেন না। কথা বুঝতে পারছেন? আমি শুধু এই জায়গায় বক বক করে গেলাম, আপনারা এখানে বক বক শুনলেন, যা পড়লেনও না, লিখলেনও না। ভাই আমারও 1-1.5 ঘন্টা কষ্ট হলো, আপনারও এই রাত জেগে মনে করেন শুধু শুধু কষ্ট হলো, ফল কিছুই পাবেন না। আপনি যদি পড়াশোনা করে যদি না লেখেন, আমি বলে দেবো ফলাফল পাবেন না। 100-100 আপনি লেখা রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে এটা লেখা আপনি ওয়ালে টাঙায় রাখবেন, সেটাও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি পড়ে যদি না লেখেন, কেউ পারবেন না, কেউ পারবেন না, এটা আমি একবারে 100-100 গ্যারান্টি দেব। আর যদি বিশ্বাস সঠিক না স্যার হয়, সঠিক। আপনি সুন্দর করে লেখে এটা ওয়ালে টাঙায় রাখেন। আপনি ঠিক 1 বছর পরে আমাকে জানাবেন যে স্যার আমি পারছি, আমি পড়ছি, আমি লিখি নাই, কিন্তু আজকে আমি ফলাফল পাইছি। আমার কথা বুঝতে পারছেন? আপনাদেরকে আমি অনেক বললাম, আপনারা কেউ এই জিনিসটা দেন না। আমার কথা বুঝতে পারছেন? অবশ্যই বুঝতে দেবেন। পারছি স্যার। 2-3 পাতা লিখতে সময় লাগে না। আমি এখনো এখনো আমি সবসময় 5-7 পাতা লিখি, এখনো আমি 5-7 পাতা লিখি। কথা বুঝতে পারছেন? লিখবেন, অবশ্যই লেখা দেবেন। লেখা দিলে আর একটা জিনিস ভালো ইনশাল্লাহ হয়, স্যার। লেখার
ক্যাটাগরি বোঝা যায়, কার কি লেখার ক্যাটাগরি, কোনো জায়গায় সমস্যা আছে কিনা, এগুলা ধরা যায়। শুধু পড়লাম আর আসলাম আর গেলাম, আসলাম আর যাওয়াই হলো, আদু ভাইয়ের মতো হবে শেষমেশ আমার। কথা বুঝছেন? সবাই লিখবেন, লেখা পড়া দেবেন। এখন পড়া ধরবো, সবাই বলবেন, ধারা বলবো, ধারার বিষয়টি কি বলা আছে সংক্ষিপ্ত বিবরণ বলবেন। কথা ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার স্যার। ফৌজদারি কার্যবিধি আইন 134। 134 না কি বলেন স্যার? 134 আদেশ জারি। দ্রব্যের উপর জারির পদ্ধতি। আদেশ জারির পদ্ধতি। 137 কারণ দর্শানোর জন্য হাজির করা হলে তখনকার পদ্ধতি। 129 সামরিক শক্তি প্রয়োগ। বেআইনি সমাবেশে সামরিক শক্তি প্রয়োগ। 131 সমাবেশ সমাবেশ ছত্রভঙ্গের জন্য ক্ষেত্রে permission প্রাপ্ত অফিসারের ক্ষমতা। কিলফিজি অফিসারের ক্ষমতা। 110 অভ্যাসগত অভ্যাসগত অপরাধের নিকট 108 রাষ্ট্রদ্রোহমূলক বিষ প্রচারকের নিকট হতে সদাচরণের মুচলেকা। ধারা 100 বেআইনি ভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। ধারা 90 সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা প্রদান। ধারা 94 দলিল বা অন্য জিনিস দাখিল করার জন্য সমন। ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা নাকি? গ্রেফতারি গ্রেপ্তারি পরোয়ানার পরোয়ানার পরও মাধ্যমে আটক অথবা গ্রেফতারি পরোয়ানা বলবৎ থাকা। ধারা 88 ক্রোকি পরোয়ানা এবং উহা তামিল পদ্ধতি। ধারা 89 প্রকৃত সম্পত্তি ফেরত। ধারা 87 হুলিয়া জারি। হুলিয়া ও হুলিয়াজারির পদ্ধতি। ধারা 83 আদালতের স্যার? এখতিয়ারের বাইরে। আদালতের এখতিয়ারের বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ। ধারা 84 এখতিয়ারাধীন এলাকার বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা তামিল পদ্ধতি। পুলিশ অফিসার দ্বারা কার্যকরীকরণ। ধারা 42 বিস্তারিত। জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবেন। কোন পুলিশ অফিসার যদি জনসাধারণের কাছে যুক্তিসঙ্গত কোনো সাহায্য চায় তাহলে জনসাধারণ 42 ধারা মোতাবেক তাকে সাহায্য করতে বাধ্য। কিন্তু মারহাবা। জনগণ প্রতি ক্ষেত্রে বাধ্য নয়, সেটি হচ্ছে ফেরারি আসামির নাম ঠিকানা খুঁজে দিতে এবং সাক্ষী সংগ্রহ করে দিতে। এক্ষেত্রে যদি পুলিশ অফিসার জনগণের কাছে সাহায্য চায় তাহলে জনসাধারণ বাধ্য নয়। না, আপনি ধারা ক খ 55 দুইটাই বলেন, আমরা শুনবো। রিমা ম্যাডাম, আপনি ক খ দুইটাই বলেন, আমরা শুনবো। আপনি বলেন। আপনার কাছ থেকে ধারা শুনবো। 55 ভবঘুরে সন্দেহভাজন অভ্যাসগত ব্যক্তিদের ধারা 64 ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংঘটিত অপরাধ। ধারা 67 ৬৬ ধারা প্রয়োগ করতে গিয়ে ফৌজদারি কার্যবিধি আইনের ৪৭, ৪৮ এবং ৪৯ ধারা প্রয়োগ। ধারা 69 সমনজারির পদ্ধতি।
সমনের ওস্তাদ। ধারা 77, গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ বা ব্যক্তির উপর জারি। ধারা 79, পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। পরোয়ানা হাওলা করার ক্ষমতা। এ তো দেখি জেলা ম্যাজিস্ট্রেট। ধারা 4 ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বত্রিশ। ধারা 4 ত, 4 ত, কি স্যার বুঝিনি? ধারা 4 থানার ত, ভারপ্রাপ্ত কর্মকর্তা। এত কথা বলে অ্যাডভোকেট। ক না, ক না, ত, 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 থ, তো ত, হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিতুরে। ধারা ট, অনুসন্ধান। ইনকোয়ারি বা অনুসন্ধান। হ, তদন্ত। থ না, চ, চ। আমলযোগ্য অপরাধ মামলা বা কেস। ঢ, আমলের ঠ, ঠ, অযোগ্য ঢ। অপরাধ। ধারা 4 গ, অভিযোগ। 4 বর্গীয় জ, নালিশ। নালিশা। নালিশ। ধারা হাই হাই হাই। 4 মূর্ধন্য, অপরাধ। ধারা 4 দন্তন্য, পাবলিক প্রসিকিউটর। ধারা 4 পর ক, ডাবল ক, অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল বলতে কি বোঝায়? বাংলাদেশে নিযুক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি জেনারেল অথবা সরকারি অ্যাডভোকেট সরকার কর্তৃক এরূপ দায়িত্ব পালনের জন্য নিযুক্ত অফিসারকে বোঝায়। ধারা 4 ক, অ্যাডভোকেট। কয় শ্রেণীর ব্যক্তিকে অ্যাডভোকেট করা যেতে পারে? 3। কোন কোন ব্যক্তি? আইন যারা ব্যবসার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যারা অ্যাডভোকেট। অ্যাডভোকেট নামে পরিচিত তারা এক প্রকার, যারা মুখতার তারা এক প্রকার, আর বিশেষ মামলার জন্য যে কোনো ব্যক্তিকে কাজ করার জন্য নিযুক্ত করা যেতে পারে, এরা এক প্রকার শ্রেণীতে পারে। এই 3 প্রকার শ্রেণীর ব্যক্তিকে অ্যাডভোকেট হিসেবে গণ্য করা যেতে পারে বা অ্যাডভোকেট বলা যেতে পারে। তাহলে মোটামুটি তো ভালোই পারেন, সমস্যা নাই। কালকে লিখিত লেখা দেবেন। আর সকালের ক্লাস ঠিক 7টা, সকালের ক্লাস ঠিক 7টা। আগামী শুক্রবার এমসিকিউ হবে, অস্ত্র আইনের এমসিকিউ ইনশাল্লাহ পরীক্ষা হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। সবাই থাকবেন, সময়টা আমি জানিয়ে দেব। কালকে সকালের ক্লাস সকাল 7টা। আর কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ওই যে ভিডিও দেওয়া আছে, ফেসবুকেও দেওয়া হয়, তারপরে ইউটিউব চ্যানেল আছে সেখানেও দেওয়া হয়। যদি পারেন, সমস্যা যদি হয় দেখে নেবেন। আর যদি সমস্যা না হয় ভালো কথা, সমস্যা হওয়ার কথা না, অত দূর কারো যাওয়া লাগবে না, অত যাওয়ার কথাও না, ঠিক আছে? সবাই সুন্দর করে পড়বেন,
করে লেখা দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ হবে।